বাড়ির মালিক ভাড়ার জন্য খুব ঝামেলা করত। আমার কাছে টাকা ছিল না, তাই সে ভাড়া চাইতে এলে আমি নিজের কাপড় ছিঁড়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলাম যে সে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছে। প্রতিবেশীরা সবাই মিলে মালিকের সাথে আমার বিয়ে দিয়ে দিল। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু যখন তার ঘরে ঢুকলাম তখন সামনের দৃশ্যটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই স্বাগতম। আবারও একটি দুঃখের মর্মাহত গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। হাই, আমি বরবাদ হয়ে গেছি। এই হারামি লোকটা আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে। আমি কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকলাম না। এখন আমি কোথায় যাব? বাড়ি ভাড়ার টাকা নিতে এসে এ তো আমাকে বরবাদ করে দিয়েছে। আমি কান্না করতে করতে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলাম, যাতে আমার অবস্থা দেখে সবার আমার প্রতি করুণা হয়। ছোটোবেলা থেকেই আমার ড্রামা করার খুব শখ ছিল, তাই আজকে আমি এমন ড্রামা করেছি যে সবাই আমার মিথ্যা অভিনয়ে ফেঁসে গেছে। পুরো এরিয়া আমাদের বাড়ির বাইরে একজোট হয়ে গেছিল। সবার সহানুভূতি আমার সাথে ছিল। সবাই আমার বাড়ির মালিককে অভিশাপ দিচ্ছিল, আর আমার বাড়ির মালিক সবাইকে নিজের নির্দোষ হওয়ার কথা বলছিল। কিন্তু সেখানে উপস্থিত লোকেদের মধ্যে কেউ তার কথা বিশ্বাস করছিল না। আমি একটা যুবতী মেয়ে, আর আমার অবস্থা খুব খারাপ ছিল। এই কারণে সবার আমার উপরে সহানুভূতি ছিল। আমি কান্না করতে করতে টেরা চোখে বাড়ির মালিককে দেখছিলাম, যে নিজেকে এই ভিড়ের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। মালিক কিছুক্ষণ আগেই ভাড়া চাইতে চাইতে আমার বাড়িতে এসেছিল, আর আমি এমন ড্রামা করলাম যে তার কাছে নিজের সম্মান বাঁচানোর কোনো রাস্তাই বাকি রইল না। আমাদের বাড়ির মালিক খুব ভদ্রলোক। সে যদিও কিছুটা রাগী আর জেদি ছিল, কিন্তু কখনোই আমার ওপরে খারাপ নজর দেয়নি। আজকে সে যখন ভাড়া চাইতে এসেছিল তখন আমার উপরে খুব রাগ দেখাতে শুরু করেছিল, কেননা আমাদের গত কয়েক মাসের ভাড়া বাকি ছিল, আর আজকেও আমাদের কাছে তাকে টাকা দেওয়ার জন্য কোনো টাকা ছিল না। এই কারণেই আমি অনেক চিন্তা ভাবনা করে বাড়ি ভাড়া বাঁচানোর জন্য এই খেলা খেলেছিলাম। আর এটা বলে তাকে বাড়ির ভিতরে নিয়ে আসি যে আজকে আমি আধা ভাড়া দিয়ে দেব। প্রথমে তো সে আমাকে না করতে লাগলো, কিন্তু আমি তাকে চালাকি করে ভেতরে ডেকে নিলাম। আমি তাকে বললাম যে বাইরে খুব গরম, আর আপনি এত দূর থেকে হেঁটে এসেছেন, ভেতরে আসুন, আমি আপনাকে ঠান্ডা শরবত দিচ্ছি। সে জানতো না যে আমার মা বাড়ির ভেতরে নেই, আর আমি বাড়িতে একলা আছি। সেই বেচারা তো অজান্তেই এই মার খেয়ে গেছে। আমার বারবার বলাতেই সে বাড়ির ভেতরে আসে, আর সুযোগ দেখে আমি বিছানার চাদর টেনে নিচে ফেলে দিলাম। নিজের চুল এলোমেলো করলাম, আর খুব তাড়াতাড়ি করে নিচের কাপড় ছিঁড়ে দিলাম। তার উপরে আমি নিজের বাহু এত জোরে চেপে ধরলাম যে আঙ্গুলের দাগ পড়ে গেল। আমি এই সব কিছু এত চালাকিতে আর এত তাড়াতাড়ি করেছিলাম যে আমার 30 বছরের বাড়ির মালিক হতভম্ব হয়ে গেছিল। তার তো মাথাতেও এরকম কিছু ছিল না আমি এত জঘন্য খেল খেলব। আমি তাকে টাকা দেওয়ার বদলে নিজেকে লুটিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল এইভাবে আমাদের এর থেকে জান বেঁচে যাবে। আমার এই ব্যবহারে সে খুব বেশি ভয় পেয়ে গেল, কিন্তু এর আগে সে আমার এই ব্যবহার আর চিন্তাভাবনা বুঝতে পারতো তার আগেই আমি এমন চেঁচামেচি জুড়ে দিলাম যে সে কিছু বোঝার বা পালানোর সুযোগই পায়নি। এটা একটা ছোট পাড়া, এখানে সবার বাড়ি একে অপরের সঙ্গে লাগানো, তাই আমার হালকা চিৎকারে আশেপাশের সব লোক বাড়ির বাইরে জড়ো হয়ে গেল। বাড়ির মালিক রেগে আমার দিকে ঘুরছিল, তার মুখের রং সাদা হয়ে গেছিল। সে তো কখনো স্বপ্নেও ভাবেনি যে আমি এরকম ব্যবহার করতে পারি। এখন যখন সে বুঝতে পারলো আমি তার সাথে কি করেছি, তখন সে আমাকে ধমকাতে লাগলো যে যদি আমি চেঁচানো বন্ধ না করি তাহলে সে আমাকে এই বাড়ি থেকে চিরদিনের জন্য ধাক্কা মেরে বের করে দেবে। কিন্তু আমিও ভেবে নিয়েছি আমি তার কোনো কথাতেই ভয় পাবো না। আমি তার ধমকিতে ভয় না পেয়ে ঘরের দরজা খুললাম আর চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এলাম। আমার এলোমেলো চুল, ছেঁড়া কাপড় আর হাতের উপরে আঙ্গুলের দাগ দেখে সমস্ত লোকেরই চোখ বড় বড় হয়ে গেল। বাইরে উপস্থিত লোকেরা আমাকে এই অবস্থায় দেখে কানে কানে কথা বলতে লাগলো। আমি কান্না করে করে এমন হাঙ্গামা সৃষ্টি করলাম যে সেখানে উপস্থিত মহিলারা আমাকে সান্ত্বনা দিচ্ছিল। আমার উপরে তাদের করুণা হচ্ছিল, আর তারা বাড়ির মালিককে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিল। যার মুখে যা আসছিল সে তাই বলছিল। বাড়ির মালিককে কেউ এটা বলে গাল দিচ্ছিল যে দেখে তো সরল সোজা আর ভদ্রলোক মনে হয়,
কিন্তু কাজ কারবার দেখো, যুবতী মেয়েকে একলা বাড়িতে দেখে নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছে। মানলাম এরা গরিব মানুষ, ভাড়া দিতে পারেনি, কিন্তু এর মানে এই নয় যে কোনো জানোয়ার এসে আমাদের মেয়ের ইজ্জত লুটে নেবে। এই মেয়েটা শুধু ওর মায়েরই না, আমাদেরও পাড়ার মেয়ে। তাই বাড়ির মালিককে এই জঘন্য কাজের ব্যাপারে আমরা চুপ থাকবো না। এরা সেই লোক যারা আমাদের গরিবী কখনো অনুভব করেনি, আর না কখনো আমাদের বাড়ির অভাবের কথা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল। কিন্তু এখন এরা সবাই আমার সাথ দিচ্ছিল। কিছু লোক তো আগুনে ঘি ঢালার কাজ করছিল, আর বাড়ির মালিকের উপরে হামলা করার চেষ্টা করছিল। এই চেঁচামেচির ভেতর আমার মাও বাজার থেকে ফিরে এসেছে, আর এই সব কিছু দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। মা জানতে না যে আমি এই ড্রামা করেছি, তাই মাও অন্যদের মতো বাড়ির মালিককেই দোষারোপ করছিল। এরপরে পাড়ার মহিলারা বাড়ির মালিককে বলতে লাগলো, তুই এই মেয়েটার ইজ্জতের উপরে হাত দিয়েছিস, এখন এই বেচারিকে বিয়ে করবে কে? একে তো সারা জীবন নিজের মায়ের উপরে বোঝা হয়ে থাকতে হবে। তোর অপরাধের এই শাস্তি হওয়া উচিত যে তুই এখন এই মেয়েকে বিয়ে করবি, আর এই বাড়িও এর নামে করে দিবি। না হলে আমরা তোর এই এরিয়াতে পা রাখাও মুশকিল করে দেব, আর তোর বিরুদ্ধে পুলিশে রিপোর্ট লিখব। বাড়ির মালিক সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করলো যে সে কিছুই করেনি, ও একজন ভদ্র বিবাহিত মানুষ। কিন্তু ওর কথা কেউ শুনল না। সবাই একজোট হয়ে তার উপরে এমন চাপ সৃষ্টি করলো যে সে রাজি হয়ে গেল। কিন্তু এই সমস্ত ড্রামার সময় আমি বিয়ের ব্যাপারে ভাবিনি। আমি তো শুধু এটা ভেবেছিলাম যে আমি ওকে বদনাম করে এই পাড়া থেকে বের করে দেব। পরে সে নিজেই ভয়ের কারণে কখনোই এই বাড়ির দিকে আসবে না। কিন্তু পাড়ার লোকেরা তো আমাদের বিয়ের ব্যবস্থা করতে শুরু করে দিল। আমি খুব ভালোভাবেই জানতাম যে বাড়ির মালিক বিবাহিত মানুষ, তাহলে আমি কিভাবে তাকে বিয়ে করতে পারি? আর বিয়ের পরে না জানি সে আমার সাথে কি ব্যবহার করবে। এই কারণে আমি তাকে বিয়ে করতে চাইলাম না। কিন্তু সেখানে যতজন মহিলা দাঁড়িয়েছিল সবাই মিলে আমাকে বোঝাতে লাগলো, আর বলতে লাগলো, এখন তোকে কেউই নিজের করে নেবে না, তোর সারা জীবন বরবাদ হয়ে যাবে, তুই কিভাবে কাউকে মুখ দেখাবি, তোকে লোকজন কথা শোনাবে, এই জন্য এটাই ভালো হবে তুই একে বিয়ে করে নে। আমার চালাকি আমার উপরে ভারী হয়ে ফিরে এলো। আমার মাও আমাকে বোঝাতে লাগলো, যা হয়ে গেছে সেটা ভুলে যা, বাড়ির মালিক ভালো মানুষ, কোনো কারণে হয়তো শয়তানের খপ্পরে পড়ে এসব করে ফেলেছে, একে বিয়ে করে নে, তোর জীবন সুন্দর হয়ে যাবে। এমনিতেও আমরা এত গরিব, তার উপরে তোর মাথার উপরে বাবার ছায়াও নেই, তারপরে তোকে এই অবস্থায় কে বিয়ে করবে? এরপরে সবাই মিলে এই বিয়ের জন্য আমাদের দুজনকে বাধ্য করে দিল, আর এতগুলো লোক মিলে আমাদের দুজনের জবরদস্তি বিয়ে দিয়ে দিল। আর বিয়ের সময় বাড়ির মালিককে এই বাড়িটা আমার নামে লিখে দিতে হয়, যে বাড়ির ভাড়ার জন্য সে এতটা হাঙ্গামা করতে থাকতো। নিজের এই বিজয়ের জন্য একদিকে মনে মনে খুব খুশি হচ্ছিলাম যে এই বাড়ি আমার নামে হয়ে গেছে, আর এখন আমাদেরকে এই বাড়ির জন্য ভাড়া দিতে হবে না। কিন্তু অন্যদিকে এই বিয়ে আমাকে টেনশনে ফেলে দিচ্ছিল। না জানি কিভাবে এই মালিকের থেকে নিজের জীবন ছাড়াতে পারবো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল মালিক আমাকে কথা শোনাবে, আর আমাকে উল্টোপাল্টা কথা বলে এখান থেকে চলে যাবে। কিন্তু সব কিছু উল্টা হচ্ছিল। বাড়ির মালিক আমার মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, এখন আপনার মেয়ে আমার বউ, এই কারণে আজ থেকে এই বাড়িতে থাকবে না, আমি একে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। মালিকের কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি ভাবতেও পারছি না যে এরপরে আমার সাথে কি হবে। আমার এই জিনিসটার আইডিয়া একদমই ছিল না যে সে আমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলবে, যেহেতু সে আগে থেকেই বিবাহিত, বাড়িতে তার বউ আছে। আমার হাজারবার মানা করার পরেও মালিক আমার হাত শক্ত করে ধরে আমার মাকে বলল, আজকে আপনার মেয়ের এই বাড়ি থেকে বিদায় হচ্ছে, এখন এ আমার দায়িত্ব, আর আমার সাথেই থাকবে, আর এই বাড়ি আজ থেকে আপনার, আপনি এখানে শান্তিতে থাকুন, আর আমি কখনোই আপনার কাছে ভাড়া চাইতে আসবো না। সেই লোকটা রেগে আমাকে টানতে টানতে নিজের গাড়িতে বসিয়ে নিজেও গাড়িতে উঠে বসলো। তার সঙ্গে একা গাড়িতে বসার সাথে সাথে আমার হাত পা কাঁপতে লাগলো, কেননা এখন না তো আমার মা আমার সাথে ছিল, আর না তো পাড়ার লোকেরা। না জানি আমার সাথে কি হতে যাচ্ছে। এখন যা কিছুই এই লোকটা আমার সাথে করবে সেটা আমাকে একলাই সহ্য করতে হবে। মালিকের চোখে রাগ আর ঘৃণা দেখে আমার তো জীবন বেরিয়ে যাচ্ছিল। না জানি সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। 1 ঘন্টা চলার পরে গাড়ি একটা ছোট্ট বাড়ির সামনে এসে থামলো।
এরপরে মালিক জোর জবরদস্তি আমাকে গাড়ি থেকে বের করে বাড়ির ভেতরে নিয়ে আর একটা ঘরের মধ্যে আমাকে ধাক্কা দিয়ে দিল। আমার এরকম মনে হচ্ছিল যেন তুফান আসতে চলেছে। এখন আমি এর বউ, আর এর আমার উপরে অধিকার আছে যা কিছু করার। না জানি এ আমার সাথে কী রকম ব্যবহার করবে। এখানে তো আমাকে বাঁচানোর মতোও কেউ নেই। কিন্তু এই সময় সে আমাকে কিছু না বলেই ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি খুব চালাকি করতে গিয়ে যে তামাশা খাড়া করেছিলাম সেটা শেষ হয়ে গেছে। আর এখন আমার ভয় করছিল, না জানি এখন আমার সাথে কি হতে যাচ্ছে। এই সমস্ত কথা ভেবে আমি কাঁদতে লাগলাম। সবেমাত্র আমার কান্না করা কিছু সময় হয়েছিল, তখনই ঘরের দরজা খুলল আর একটা খুব সুন্দরী মহিলা ঘরের মধ্যে এসে গেল। সে এত সুন্দরী আর ফর্সা ছিল যে আমি তাকে দেখতেই থেকে গেলাম। আমি প্রথম নজরেই তাকে চিনে ফেললাম যে এ আমার বাড়ির মালিকের প্রথম বউ। তাকে দেখে প্রথমেই আমার মাথায় যে কথাটা এলো সেটা হলো যে পুরুষের প্রথম বউ এত সুন্দরী, সে আমার মতো মেয়ের দিকে কেন নজর দেবে। যতই সেই মেয়েটা আমার কাছে আসতে লাগলো ততই আমার ভয় হচ্ছিল, না জানি এ আমার সাথে কেমন ব্যবহার করবে। কেননা মহিলারা নিজের স্বামীকে কখনোই অন্য কোনো মেয়ের সাথে ভাগ করতে পারে না। আর যেভাবে আজকে আমাদের বিয়ে হয়েছে তাতে তো আমার এই মেয়েটা থেকে কোনো ভালো ব্যবহারের আশাই ছিল না। হয়তো ওর বর ওকে আমার সত্যিটা বলে দিয়েছে, তাই ও জানে যে আমি কিভাবে ওর বরের উপরে মিথ্যা অভিযোগ লাগিয়ে তাকে ফাঁসিয়েছি আর পুরো এরিয়ায় সামনে তাকে অসম্মান করেছি। তাই এখন হয়তো এ আমার থেকে এইসব কিছু বদলা নেবে। যদি সত্যি এ সব কিছু জানে তাহলে না জানি আমার সাথে কি করে বসবে। সে আমাকে খুব ঘুরে ঘুরে দেখছিল, কিছু সময় চুপচাপ আমাকে দেখতে থাকলো। তারপরে হেসে আমার মুখের উপরে ঝুলে থাকা চুল খুব সুন্দরভাবে কানের পিছনে গুজে দিয়ে বলতে লাগলো, তুমি তো খুবই সুন্দরী, কিন্তু তুমি কেমন নববধূ, তুমি তো সাজোয়নি, বিয়ের কাপড়ও পরোনি। তার কথা শুনে আমি হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তার কথায় না তো কোনো জ্বলন ছিল আর না তো কোনো তেঁচড়া ভাব ছিল, বরং তার মুখের উপরে হালকা হাসি লেগেছিল। তার এই হাসি আমাকে খুব অবাক করছিল। তার চোখ যখন আমার খালি হাতের উপরে পড়ল তখন সে নিজের হাত থেকে চুড়ি খুলে আমার হাতে পরিয়ে দিল। আমি তার এই সব কাজ খুব অবাক হয়ে দেখছিলাম। আমি তার সতীন, তারপরেও সে কিভাবে আমার সঙ্গে এত ভালোবেসে কথা বলছে, আর সেটাও এমন বিয়ের পরে। সে কিছু সময় আমার সাথে বসে থাকলো আর আমার সঙ্গে কথা বলতে থাকলো। তার কথায় মধু ঝরে পড়ছিল। সে আমাকে এমন কোনো কথা বলেনি যাতে আমার এরকম মনে হয় যে সে আমাকে ঘৃণা করে। তার মাধুর্যপূর্ণ কথা শুনে আমার কিছুটা সাহস এলো, আর আমি ভয়ে ভয়ে তাকে বললাম, অসীমের থেকে আমার খুব ভয় লাগছে, না জানি সে আমার সাথে কি করবে। আমি জানি যে কারণে সে আমার উপর বিরক্ত হয়েছে সেটা অনেক ভুল, কিন্তু অভাব আমাকে এই খারাপ কাজ করতে বাধ্য করেছে। আমি সেই মেয়েটাকে আমার কাজের সাফাই দিতে থাকলাম। আমার কথা শুনে সে বলতে লাগলো, তুমি চিন্তা করো না, অসীম খুব ভালো মানুষ, ও তোমার কিছুই করবে না। এরপরে সে উঠে বাইরে চলে গেল আর কিছু সময় পরেই ফিরে এলো। এবার যখন সে ফিরে এলো তখন ওর হাতে দুধের গ্লাস ছিল। ও সেই দুধের গ্লাস জবরদস্তি আমার হাতে ধরিয়ে দিল আর বলল, এই দুধ খেয়ে নাও, আর তুমি দেখো অসীম তোমার উপরে একদমই রাগ করবে না। ও দুধের গ্লাস আমাকে ধরিয়ে দিয়ে তারপর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমারও খিদে পাচ্ছিল, কেননা এই সমস্ত ড্রামার কারণে আমি দুপুরের খাবার খেতে ভুলে গেছিলাম। তারপরে বিয়ের চক্করে এই বাড়িতে আসতে রাত হয়ে গেল। এই কারণে আমিও সেই দুধ গ্লাস শেষ করে দিলাম আর ঘরের মধ্যে এদিক ওদিক দেখতে লাগলাম। সবেমাত্র কিছু সময় কেটেছিল তখনই ঘরের দরজা আবারও খুলল, আর এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল যে আমার সতীন বর সেজে ঘরের ভিতরে আসছে। আর ও এসেই ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। ওর এই ব্যবহারে আমি খুব অবাক হয়ে গেছিলাম। না জানি ওর কার বিয়ের শেরওয়ানি পরে এসেছিল, যেটা ওর সাইজের থেকে অনেক বড় ছিল, আর মাথার উপরে বরের টোপর পড়েছিল, যেটা বিয়ের দিন নতুন বর পরে। আমি তো বুঝতেই পারছিলাম না, এ তো কিছুক্ষণ আগেই আমার সাথে একদমই ঠিক ছিল আর আমার সঙ্গে কথাও বলছিল। হঠাৎ করে এর কি হয়ে গেছে? এ কেন বরের কাপড় পরে আমার কাছে এসেছে? আর এ দরজার ভেতর থেকে লাগিয়েই বা দিয়েছে কেন? সে আস্তে আস্তে আমার বিছানার উপরে এসে বসে পড়ল আর তার হাতে ধরা একটা ছোট মখমলের ডিব্বা খুলে আমার সামনে রেখে দিল, যার মধ্যে খুব সুন্দর একটা সোনার চেইন চকচক করছিল।
সে সুন্দর করে হেসে আমাকে বলতে লাগলো, এটা আমার তরফ থেকে তোমার মুখ দেখার গিফট। তুমি আমার সুন্দরী বউ। তার এই কথা শুনে তো আমার জীবন যেন বেরিয়ে গেছিল। আমি তার বউ কিভাবে হতে পারি? সে তো নিজেই একটা মেয়ে। না জানি কেন সে এরকম পাগল পাগল কথা বলছিল। ভয় পেয়ে আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তাকে বললাম, মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি কী সব উল্টোপাল্টা কথা বলছো? আমাকে দাঁড়াতে দেখে সে আমার হাত ধরে জবরদস্তি আবারও আমাকে বিছানায় বসিয়ে বলতে লাগলো, আমি বলেছি তো তুমি আমার বউ, তাই তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি তোমার খুব ধ্যান রাখবো, তোমাকে খুব ভালোবাসবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি হতভম্ব হয়ে তার কথা শুনছিলাম। বুঝতে পারছিলাম না কিভাবে এই ঘর থেকে বেরিয়ে বাইরে পালিয়ে যাব। এই মেয়েটা রোগা পাতলা হওয়ার পরেও আমার উপরে নিজের জোর দেখাচ্ছিল। যখন সে আমার মুখ ছোঁয়ার চেষ্টা করলো, তখন আমার মুখ থেকে জোরে একটা চিৎকার বেরিয়ে এলো, আর আমি ওকে ধাক্কা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলাম। যেমন তেমনভাবে আমি ওর থেকে ছুটে দরজার কাছে পৌঁছে যখন দরজা খুললাম, তখন আমি বাড়ির মালিক অসীমের মুখ দেখতে পেলাম। আমি তাকে দেখেই কোনো চিন্তা ভাবনা না করে তার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। যদিও সত্যি তো এইটাই যে আমি আমার সতীনের এইরকম ব্যবহার দেখে খুব বেশি ভয় পেয়ে গেছিলাম। প্রথমে তো অসীম আমাকে ঘৃণার চোখে দেখতে লাগলো। তারপরে যখন তার নজর ঘরের বিছানার উপরে বসা নিজের বউয়ের ওপরে পড়ল, তখন সে ঘরের মধ্যে চলে গেল আর নিজের বউয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, টিনা, তুমি এখানে কি করছো? অসীমের দিকে তাকিয়ে টিনা বলতে লাগলো, আমি তো বসে আছি, আমাদের দুজনের বিয়ে হয়েছে, আর এই মেয়েটা আমার বউ। একে আমি মুখ দেখার গিফটও দিয়েছি, কিন্তু এ ভালো বউ নয়, এ চিৎকার চেঁচামেচি করছে। অসীম এক নজর আমার দিকে তাকালো আর টিনার গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, চলো টিনা, আমরা নিজেদের ঘরে যাই। আমি হতভম্ব হয়ে এই দুজন স্বামী স্ত্রীকে দেখছিলাম। অসীম একে না তো কোনো প্রশ্ন করলো, আর না তো এই জঘন্য ব্যবহারের জন্য ওকে কিছু বলল। ব্যাস নিজের সাথে করে নিয়ে চলে গেল। আমি একলা বসেছিলাম। অনেকক্ষণ পরে অসীম ফিরে আমার ঘরে এলো আর আমার সামনে বসে আমাকে এমন একটা সত্যি বলল, যেটা শুনে অন্তর কেঁদে উঠল। অসীম বলতে লাগলো, আমার আর টিনার বিয়ে আজ থেকে 5 বছর আগে হয়েছে। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম। টিনা আমার ক্লাসমেট, আমরা একসাথে কলেজে পড়তাম। বিয়েতে আমরা দুজন খুব খুশি ছিলাম, কিন্তু হয়তো আমাদের ভাগ্যে এই খুশি ছিল না। বিয়ের 4 মাস পরেই টিনা প্রেগনেন্ট হয়ে যায়। এতে আমরা খুব খুশি ছিলাম, কিন্তু কয়েক মাস পরে আমাদের বাচ্চা নষ্ট হয়ে গেল, আর টিনা এই দুঃখ সহ্য করতে পারল না। আমি খুব কষ্টে ওকে সামলালাম আর বোঝালাম যে সন্তান তো ভগবানের দান, যদি চলে যায় তাতে কি হয়েছে, তিনি আবার সন্তানের খুশি দিয়ে দেবেন। আমার বোঝানোতে ধীরে ধীরে টিনা আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে এলো। কয়েক মাস পরে টিনা আবারও প্রেগনেন্ট হলো। এবার আমরা দুজনেই খুব কেয়ার নিলাম। আমি টিনাকে সবসময় দেখে রাখলাম, কিন্তু ভাগ্যের হয়তো আমাদের মা বাবা হওয়া মঞ্জুর ছিল না। এইবারও কয়েক মাস পরেই সেই বাচ্চা আবারও নষ্ট হয়ে গেল। দ্বিতীয়বার এরকম হওয়াতে টিনা একদম ভেঙে পড়ল। ও জীবনে মায়া ছেড়ে দিয়েছিল। অনেক কষ্টে ওকে সামলালাম। কয়েক মাস পরে যখন আবার ঠিক হলো, তখন আমি খুব খুশি হলাম। এবার যখন টিনা প্রেগনেন্ট হলো, তখন টিনা সারাদিন উদাস হয়ে বসে থাকতো। নিজের জায়গা থেকে নড়াচড়া অবধি করতো না। ওর ভয় ছিল কোথাও আমাদের বাচ্চার কিছু না হয়ে যায়। কিন্তু ওই যে কথায় বলে না, কপালে না থাকলে যাই করো না কেন, কোনো কিছুই হয় না। আমাদের সাথেও এরকমই কিছু হলো। এইবার টিনা একটা সুস্থ সবল বাচ্চার জন্ম দিল, কিন্তু সেই বাচ্চা 2 সপ্তাহের বেশি আমাদের সঙ্গে থাকতে পারল না, আর ওর মৃত্যু হয়ে গেল। তার মৃত্যু টিনা এত দুঃখ পেল যে ওর মাথা খারাপ হয়ে গেল, আর ও পুরো দমে পাগল হয়ে গেল। কখনো ও ছোটো বাচ্চার মতো খেলাধুলা শুরু করে দিত, তো কখনো বউ সেজে বসে থাকতো, কখনো নিজেকে বরের মতো সাজিয়ে বসে থাকতো, তো কখনো পাগলের মতো চিৎকার চেঁচামেচি করতো। আগে আমার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার অনেক জমি জমা আর ব্যবসা ছিল, কিন্তু টিনার চিকিৎসার পিছনে ধীরে ধীরে সব কিছু শেষ হতে থাকলো। এখন আমার কাছে কিছুই বেঁচে নেই, কিন্তু এই অবস্থায় আমি টিনাকে বাড়িতে একলা রাখতেও পারতাম না। এই কারণে আমি আমার ব্যবসা থেকে নিজের ধ্যান ছড়িয়ে নিজের সমস্ত ধ্যান আর সময় টিনাকে দিতে লাগলাম। আমার সব কিছু বিক্রি হয়ে একমাত্র ওই বাড়িটাই বেঁচেছিল, যাতে তুমি আর তোমার মা থাকতে। বাধ্য হয়ে আমাকে তোমাদেরকে ভাড়ার জন্য জোর করতে হতো।
কেননা ওর চিকিৎসাতে অনেক টাকা খরচ হচ্ছিল। কিন্তু আমার কাছে টাকা পয়সা ছিল না, এই কারণে না চাইতেও আমাকে বারবার তোমাদের দরজায় ভাড়া চাইতে যেতে হতো। আমার অবস্থা আমাকে এত বেশি চিড়চিড়া বানিয়ে দিয়েছিল যে আমি কোনো কিছু না চিন্তা ভাবনা করেই তোমাদের উপরে চিৎকার চেঁচামেচি করতাম। আমি জানতাম এই সব কিছু ভুল, কিন্তু আমি খুব অসুবিধায় ছিলাম আর আমার ফার্স্টেশন তোমাদের উপরেই বের করতাম। একের পর এক বাচ্চাকে হারিয়ে ফেলা আমাদের জন্য ভীষণ আতঙ্কের ছিল। পার্থক্য শুধু এইটুকু যে আমি নিজেকে সামলে নিলাম, কিন্তু টিনা নিজেকে সামলাতে পারেনি, আরও মেন্টাল প্রবলেমের শিকার হয়ে যায়। আমি দিনরাত টিনার চিকিৎসার জন্য টেনশনে থাকতাম। আমার ব্যবসা একদম শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আজকে টিনার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল আর আমার কাছে টাকা ছিল না। এই কারণে আজকে আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের থেকে ভাড়ার টাকা নিয়ে টিনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু যা কিছু তুমি করলে তাতে আমি বাধ্য হয়ে গেলাম। আমি তোমাকে এখানে রেখে নিজের এক বন্ধুর কাছে টাকা ধার চাইতে গিয়েছিলাম, যাতে কালকে টিনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। আমি ওকে খুব ভালোবাসি আর আমি ওকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না। এই সমস্ত কথা বলে অসীম নিজের চোখের জল মুছল আর বলল, তুমি আমার সাথে ভালো করনি। আমি তো আগে থেকেই সমস্যায় ডুবেছিলাম, আর এখন তুমি আমাকে আরও বেশি সমস্যায় ফেলে দিয়েছ আর আমার জীবন নরক বানিয়ে দিয়েছ। আমি বাড়ি ভাড়া আর বাড়ির মালিকের রাগের হাত থেকে বাঁচতে বাড়ির মালিকের সাথে যা করেছি তাতে আমার নিজের উপরে খুব রাগ হচ্ছিল। আমি চিন্তা ভাবনা না করেই একটা ভালো মানুষের সাথে অপরাধ করে ফেলেছি। তার রাগের পিছনে কী কারণ ছিল সেটা না জেনেই আমি কি করে ফেলেছি। এই বেচারা তো নিজেরই সমস্যার সঙ্গে লড়ছিল, আর আমি তাকে বদমেজাজি আর নির্দয় ভাবছিলাম। আজকে আমার এই জিনিসটার অনুভব হয়ে গেল যে সমস্ত মানুষই নিজের দুঃখ নিজের ভেতরে লুকিয়ে রাখে। আমরা মানুষের বাইরেটা দেখে জাজ করি, কিন্তু সত্যি তো এইটাই। আমাদের তাদের ভেতরে উকি দিয়ে দেখা উচিত। অসীমের সত্যিটা জেনে আমি তার পায়ের কাছে বসে গেলাম আর নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতে লাগলাম। অসীম এক নজর আমার দিকে দেখল আর আমাকে ক্ষমা করে দিল। তারও এই জিনিসটার অনুভব ছিল যে আমরা কোনো অবস্থাতে কাটাচ্ছিলাম। আমি অসীমের কাছে প্রতিজ্ঞা করলাম যে আজকের পরে টিনার ধ্যান আমি রাখব। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলে আমি নিয়ে যাব। আজ থেকে টিনার সমস্ত কাজ, ওর সমস্ত দায়িত্ব আমার। আপনি আপনার কাজের আর ব্যবসার দিকে ধ্যান দিতে পারেন। হয়তো এইভাবে আমাদের সবার জীবন ভালো হয়ে যাবে। আমার সমস্ত কথা শুনে অসীমের চোখ চকচক করে উঠল। জীবনকে সহজ করার একটা রাস্তা হয়তো সে দেখতে পেল। পরের দিন থেকে আমি টিনার সমস্ত দায়িত্ব উঠাতে শুরু করলাম। কখনো ও বউ হয়ে যেত, তো কখনো বর, কখনো আমার হাত ধরে বাচ্চাদের মতো গোল গোল করে ঘুরতে শুরু করত, তো কখনো বিনা কারণেই বসে বসে নাচতে থাকতো। আমিও চুপচাপ সেই সময় ওকে ওষুধ দিতে থাকলাম, আর সময়ের সাথে সাথে ও আগের থেকে ভালো হচ্ছিল। আর এই জিনিসটাতে অসীম খুব খুশি ছিল যে জীবন ধীরে ধীরে সঠিক রাস্তায় আসছিল। অসীম আমার সাথে কোনো অত্যাচার বা অসভ্যতা করেনি, বরং নিজেই আমাকে আমার অধিকার দিয়েছিল। এখন টিনার অবস্থা অনেক ভালো হয়ে গেছে। যখন থেকে অসীম নিজের ব্যবসার উপরে ধ্যান দেওয়া শুরু করে, তখন থেকে ধীরে ধীরে ওর ব্যবসাও আগের মতো ভালো হতে শুরু করে। এখন আমাদের জীবনে শুধুই খুশি আর খুশি ছিল। আমরা তিনজনেই খুব বেশি খুশি ছিলাম। আমি কিছুদিনের মধ্যেই এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে গেলাম যে মানুষকে কখনোই তার উপর দেখে নয়, বরং তার ভিতর দেখে বিচার করা উচিত। যতদিন আমি অসীমের সত্যিটা জানতাম না, ততদিন আমার নজরে সে একজন খুবই বদরাগী আর খারাপ মানুষ ছিল। কিন্তু যখন আমি তার সত্যিটা জানতে পারলাম, তখন আমি বুঝতে পারলাম সে কত ভালো একজন মানুষ। বন্ধুরা, আপনারাও টিনার জন্য প্রার্থনা করবেন, ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আবারও সন্তানের খুশিতে ওর হৃদয় ভরে ওঠে। কি জানি কার প্রার্থনায় ও একটা নতুন জীবন আর খুশি পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আশা করি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।